আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি। জুলাই হত্যার মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন। তদন্তের প্রধান মাস্টারমাইন্ড এবং হুকুমদাতা হিসাবে সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন। আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমার। শাহবাগে সাজানোর নাটক হয়েছে অভিযোগ মির্জা আব্বাসের। বললেন, অপবাদ দিয়ে বিএনপিকে শেষ করতে চায় একটি গোষ্ঠী। স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ঘাটতি পূরণে সম্মিলিত প্রচেষ্টার তাগিদ প্রধান উপদেষ্টার। পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগের আহ্বান। নির্দেশ দিয়েও বন্ধ হচ্ছে না ব্যাটারি চালিত অটোরিকশা। ত্রুটিমুক্ত করে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত সরকারের। আত্মঘাতী বলছেন বিশেষজ্ঞরা। পাহাড়ে স্বায়ত্তশাসন ও আঞ্চলিক দল নিবন্ধনে ইউপিডিএফ এর প্রস্তাবের বিরোধিতায় রাঙামাটিতে বিক্ষোভ। দেশের নিরাপত্তার প্রতি চ্যালেঞ্জ আখ্যা। স্বায়ত্তশাসনের নামে এই তিন পার্বত্য জেলাকে আলাদা করার জন্য ষড়যন্ত্র করতেছে। পাহাড়ি সন্ত্রাস আমরা নির্মূল করতে চাই। আলাদা একটা দেশ করার জন্য পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এটা করতেছে। হামলা চালিয়ে নিজেরাই আবার মীমাংসার প্রস্তাব দিয়েছে দিল্লি। দাবি পাকিস্তান সেনা মুখপাত্রের। অপারেশন সিন্দুর সফল বলছে ভারত। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে দলটি কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রচারণা, মিছিল, সভা সমাবেশ ও সম্মেলন করতে পারবে না। যেখানে এ ধরনের কার্যক্রম দেখা যাবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে গণহত্যার অভিযোগে দলটিকে নিষিদ্ধের দাবি ওঠে। সেই দাবি পূরণে আন্দোলনের মুখে সংশোধন করা হয় সন্ত্রাস বিরোধী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত দুটি আইন। সংশোধিত অধ্যাদেশ আমলে নিয়ে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং ভাতৃপ্রতিম সংগঠনের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জারি করেছে এ সংক্রান্ত প্রজ্ঞাপন। এখন প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করব এবং আপনাদেরও অনুরোধ করব যেন আমরা ওই ধরনের ভাবে কাজ করে দিতে পারি। প্রজ্ঞাপন অনুযায়ী গণ অভ্যুত্থান ঠেকাতে আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্ট সকল সংগঠন, বিরোধী রাজনৈতিক দল ও ভিন্ন মতের মানুষের উপর হামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন ও ধর্ষণ সহ নানা নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করে ত্রাসের রাজত্ব কায়েম করে। তাদের বিরুদ্ধে দেশি ও আন্তর্জাতিক প্রতিবেদনে লুট, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্যক্রম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এর ভিত্তিতে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ফৌজদারি আদালতে অসংখ্য মামলা বিচারাধীন। এরপরও আওয়ামী লীগ ও এর সহযোগী সকল সংগঠন মামলার বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জননিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিপন্ন করার পাশাপাশি গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর হামলা, উস্কানিমূলক মিছিল ও রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ করছে। বিদেশ থেকে দলটির পলাতক নেত্রীসহ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে অপরাধমূলক বক্তব্য। গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার বাদী ও সাক্ষীদেরও হুমকি দেওয়া হচ্ছে। এতে বিচার বিঘ্নিত ও সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব কার্যক্রম সংশোধিত সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের 18(1)-এর পরিপন্থী। এজন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠন কোনো ধরনের প্রকাশনা, মিছিল, সমাবেশ করতে পারবে না। গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালাতে পারবে না কোনো প্রচারণা। মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আবার আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি, আমরা অ্যাকশন নিয়ে নেব। স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করেন দেশের স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলার স্বার্থে এক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ থাকবে। একটু আগে জানাই দিতে পারেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর সিইসি নেতৃত্বে বসেছেন নির্বাচন কমিশনাররা। সেখানে আছেন সহকর্মী তাজনুর ইসলাম। যাচ্ছি তার কাছে। তাজনুর, প্রজ্ঞাপন জারির পর শুরু হওয়া বৈঠকে আওয়ামী লীগের নিবন্ধন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত কি আসতে পারে? দেখুন, সিদ্ধান্ত আসতে পারে কিনা সেই প্রশ্নের উত্তর জানা যাবে তখনই যখন কিনা এই বৈঠক শেষ করে যখন কিনা নির্বাচন কমিশনার যারা বৈঠকে বসেছেন যখন তারা বাইরে এসে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানাবেন। তবে প্রধান নির্বাচন কমিশনারের যেই কার্যালয় রয়েছে, কক্ষ রয়েছে, সেখানে 6টার কিছুক্ষণ আগে অর্থাৎ 1 ঘন্টারও বেশি সময় ধরে সেই বৈঠকটি আসলে চলছে এবং যখন কিনা প্রজ্ঞাপনটি হাতে আসলো সবার কাছে এবং যখন কিনা নির্বাচন কমিশন এটি পৌঁছালো তখনই কিন্তু সাথে সাথে তারা এই বৈঠকটি শুরু করেছেন। তবে আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তর জানতে হলে আসলে এই বৈঠকটি শেষ করতে হতে হবে এবং পরবর্তী সময়ে যখন এসে এই সবশেষ কী সিদ্ধান্ত হলো সেটি তারা জানাতে পারবেন। তবে একটি বিষয় একটু যুক্ত করতে চাই যে বিধির একটি বিষয় রয়েছে, অর্থাৎ বিদ্যমান যেই বিধি রয়েছে নির্বাচন কমিশনের, সেই অনুযায়ী আসলে এই যে আওয়ামী লীগের যেই নিবন্ধন সেটি আসলে স্থগিত হবে কিনা কিংবা বাতিল হবে কিনা সেই সমস্ত বিষয়ে নানা রকম যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। তবে নির্বাচন কমিশনের যে এখতিয়ার সেই এখতিয়ার অনুযায়ী তারা কী সিদ্ধান্ত নেবেন সেটি আসলে পরবর্তী সময়ে জানা যাবে। তবে প্রজ্ঞাপন যেটি হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের, সেখানে তো সুস্পষ্টভাবেই এই যে আওয়ামী লীগ এবং তার যে অঙ্গ সংগঠনের যত ব্যানার রয়েছে কোনো ব্যানারে আসলে তারা কোনো রকমের কোনো কার্যক্রম সেটি কিনা সেটি মাঠে ময়দানে কিংবা সাইবার স্পেসে কোনোভাবে আসলে কোনো কার্যক্রমে তারা অংশ নিতে পারবেন না, সেই রকম একটি স্পষ্ট নির্দেশনা তো এরই মধ্যে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই প্রজ্ঞাপনে এসেছে। তবে এখন আসলে দেখার বিষয় যে নির্বাচন কমিশন তাদের নিবন্ধনের বিষয়ে কী রকমের সিদ্ধান্ত নেয়, সেটা হলো স্থগিত করে নাকি অন্য কোনো সিদ্ধান্ত হয়, সেই বিষয়টি আসলে জানার অপেক্ষায় রয়েছেন সংবাদকর্মীরা। দেবাশিস, ধন্যবাদ তাজনুর যুক্ত হবার জন্য। আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হয়। শাহবাগে উৎসব করছে আন্দোলনকারীরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক। টিপু, এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে? দেবাশিস, প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যালায়েন্স অফ বাংলাদেশ এবং জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, এই দুটি সংগঠনের এই যে আয়োজনটি মূলত এটি পূর্ব ঘোষিত আয়োজনই ছিল। তার সাথে যেহেতু বিকেলে আপনার যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে, সেই প্রজ্ঞাপন জারির যে খুশি সেটিও তাদের এই আয়োজনের সাথে যুক্ত হয়েছে এবং তাদের যে মূল আয়োজন মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একই সাথে তারা খিচুড়ি উৎসব করবেন। খিচুড়ি রান্না চলছে, আমি দেখাতে পারছি না আপনাকে, কিন্তু এই মুহূর্তে মঞ্চে কিন্তু যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। মূলত যারা এই সংগঠনের কর্মীরা আছেন বা এই আন্দোলনের সাথে যুক্ত আছেন তারাই এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং তাদের এই একই সাথে তারা বর্তমান রাষ্ট্রপতি তারও অপসারণ চান। একই সাথে তারা যে জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা রয়েছে সেই জুলাই সনদ যত দ্রুত সম্ভব ঘোষণা করার জন্য দাবি জানাচ্ছেন। ফলে এই যে তাদের যে আজকের কর্মসূচি সেই কর্মসূচি একই আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা সেই উপলক্ষ এবং তার সাথে তাদের অন্যান্য যেসব দাবি রয়েছে সেই দাবির সমন্বিত একটি উদ্যোগ বলা যেতে পারে। দেবাশিস, ধন্যবাদ টিপু যুক্ত হবার জন্য। জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে 1400-র বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার। তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ 5 অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ। তাজুল ইসলাম বলেন, আন্দোলন চলাকালে সরকারি স্থাপনায় হামলা ও আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তদন্তে এমন প্রমাণও মিলেছে। এ মাসেই আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে জুলাই আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে নামানো হয় সশস্ত্র আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। নির্বিচারে গুলি চলে আন্দোলনকারীদের উপর। জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বলা হয়, আন্দোলন দমাতে তখন হত্যা করা হয় 1400-রও বেশি মানুষ, আহত 25,000। আর সেই হত্যাযজ্ঞের প্ররোচনা, উস্কানি আর নির্দেশ দেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হুকুম বাস্তবায়নের নির্দেশের অভিযোগ শেখ হাসিনার দুই সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধেও। তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে উঠে আসা অভিযোগের তথ্য প্রমাণে আছে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া, নিহতদের পোস্টমর্টেম করতে না দেয়া, আহতদের হাসপাতালে নিতে বাধা, এমনকি নিজে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশনা, সরকারি স্থাপনায় আগুন লাগিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায় চাপানোর নির্দেশনার তথ্য উপাত্ত উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5 অভিযোগের সাপেক্ষে যথেষ্ট তথ্য উপাত্ত ও প্রমাণ হাতে এসেছে। অসংখ্য ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, অডিও ক্লিপিং, এরপরে বুলেটস যেগুলো নিহতদের বা আহতদের শরীর থেকে উদ্ধার করা হয়েছে সেগুলো, বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্ত যে সমস্ত ডকুমেন্ট, তথ্য প্রমাণাদি, আসামি যারা জবানবন্দি দিয়েছেন, স্বীকারোক্তি দিয়েছেন, সেগুলো সামগ্রিকভাবে এই অপরাধ প্রমাণের জন্য যা যা দরকার সেই ধরনের সাক্ষ্য প্রমাণ তদন্ত সংস্থা দাখিল করেছেন। তাজুল ইসলাম বলেন, আন্দোলনের সময় সরকারি স্থাপনায় নাশকতা চালানো হয়েছিল শেখ হাসিনার নির্দেশেই, যার দায় চাপিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের উপর। বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছিল, যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য, যে টেলিফোনিক নির্দেশ, সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, রাজপথের চাপে বিচারের তড়িঘড়ি করা যাবে না। আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করতে যতটুকু সময় প্রয়োজন ততটা দেওয়া উচিত। সঠিক বিচারটা যাতে হয়, তাড়াহুড়া করতে গিয়ে যদি মামলাটা ফেল করে তাহলে আমাদের এই জাতির আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না এবং সেটা ন্যায় বিচার করা হবে না। সে কারণে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় এই ট্রাইব্যুনালকে, এই প্রসিকিউশনকে, তদন্ত সংস্থাকে আপনারা অ্যালাউ করবেন। এ মাসে ফরমাল চার্জ গঠনের মধ্য দিয়ে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। এ নিয়ে জুলাই গণহত্যার 2 মামলার তদন্ত শেষ হলো। মানিউল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের নামে শাহবাগে সাজানো নাটক হয়েছে এমন অভিযোগ করেছে বিএনপি। মেট্রোপলিটন পুলিশ ঘোষিত নিষিদ্ধ এলাকায় এনসিপির বিক্ষোভের ঘটনায় সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বললেন, শেখ হাসিনার মতো দেশে লুটপাট চালাতে একটি গোষ্ঠী অপবাদ দিয়ে বিএনপিকে শেষ করতে চায়। আর বিএনপি নেতা রিজভী আহমেদ সরকারকে আবেগ দিয়ে নয়, দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। কারাবন্দী অবস্থায় মারা যাওয়া ঢাকার সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই স্মরণ সভার। অভিযোগ করা হয়, রাজনৈতিক প্রতিহিংসায় ছাত্রদলের সাবেক সভাপতি পিন্টুকে কারাগারে হত্যার দাবি তোলা হয় সেই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের। বক্তারা বলেন, গুম, খুন, দেশবিরোধী চুক্তিসহ নানা অপকর্মের আগে মানুষের দৃষ্টি সরাতে আওয়ামী লীগ সরকার নানা কৌশলের আশ্রয় নিয়েছিল। এক পর্যায়ে উঠে আসে সম্প্রতি শাহবাগে কয়েকটি রাজনৈতিক দলের লাগাতার আন্দোলন প্রসঙ্গ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পুরো ঘটনাকে নাটক হিসেবে আখ্যা দেন। বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে। শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? খুব চেষ্টা করতে চালানোর জন্য বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়, পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে। মানবিক করিডোর দিয়ে বিশ্বের কোনো দেশ শান্তিতে নেই বলে দাবি করেন মির্জা আব্বাস। অভিযোগ করেন, দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বাড়ছে, অথচ সার্বভৌমত্ব রক্ষায় ইসলামপন্থী দলগুলোর নীরব। এই সরকারকে নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে এই সরকার। কেউ কিন্তু এই করিডোর নিয়ে কোনো কথা বলছে না। কেন ভাই? কি কারণে? জামাত ইসলাম কথা বলে না কেন? অন্যান্য যে পীর সাহেব, বিভিন্ন পীর সাহেবেরা আছেন, ওনারা কথা বলেন না কেন? আবার বিএনপির বিরুদ্ধে কথা বলার সময় এক হয়ে যান। অর্থাৎ বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটে পুটে আবারও খাওয়া যাবে আওয়ামী লীগের মতো। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কিছু সংস্কার শেষ করে নির্বাচিত সরকারের জন্য দৃষ্টান্ত রেখে যেতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা কিছু সংস্কার আপনারা ক্ষমতায় থাকতেই দেখেন না কেন? আরিফিন শাকিল, যমুনা নিউজ,
ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বাস্থ্য খাতের সমস্যা নিয়ে একে অপরকে দোষারোপ না করে সবাই মিলে সমাধান করতে হবে। দুপুরে নিজ কার্যালয়ে সিভিল সার্জন কনফারেন্সের উদ্বোধনীতে তিনি বলেন, অন্য যে কোনো পেশার চেয়ে চিকিৎসকদের মানব সেবায় সুযোগ বেশি। এই কথা ডাক্তারদের স্মরণ রাখার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। বলেন, স্বাস্থ্যসেবায় সুনির্দিষ্ট কোনো কাঠামো লাগে না। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সিভিল সার্জন সম্মেলন। রাজধানীর তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছিল এর আয়োজন। সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে একটা জোয়ার, এই জোয়ারের মধ্যে যদি আমরা ঢুকে পড়ি। প্রথমবারের মতো সিভিল সার্জন সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বর্তমান অবস্থা নিয়ে দোষারোপ না করে স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ঘাটতি পূরণে সবার সম্মিলিত প্রচেষ্টার তাগিদ দেন ডক্টর ইউনূস। পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি। স্বাস্থ্য খাতের দুর্নীতির বিষয়েও কথা বলেন ডক্টর ইউনূস। এই পরিস্থিতির মধ্যেই সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা ইচ্ছে ভালো করি। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো করে। শুধু এইটুকু চিন্তা করে আমরা ইচ্ছে ভালো করবো। তা আমি শুধু বলছি যে সরকার গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে সে জমানা শেষ। আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি এইবার আমরা করবো, কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর। এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে। অন্যদের চেয়ে চিকিৎসকদের মানব সেবার সুযোগ বেশি থাকায় সীমাবদ্ধতার মধ্যে থেকেও কাজ করার সুযোগ আছে বলে জানান ডক্টর ইউনূস। চিকিৎসা এমন একটা জিনিস, স্বাস্থ্য এমন একটা জিনিস, এখানে বাদ প্রতিবাদের কিছু নেই, এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই। শিক্ষক বলতে পারে যে আমার ক্লাসরুম লাগবে, ছাত্র লাগবে এবং শিক্ষকতা করবে, তার একটা কাঠামো লাগে। স্বাস্থ্যসেবার কোনো কাঠামো লাগে না। কাজে আপনাদের স্বাস্থ্যসেবার যারা আমরা নিযুক্ত আছি তাদের এই মহাসুযোগ অন্যদের চাইতে অনেক বেশি। এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন মানসিকতা ও নতুন বাংলাদেশের উন্মোচন হলো বলে জানান প্রধান উপদেষ্টা। বলেন, আলোচনা ও দেখা সাক্ষাতের মধ্যে দিয়ে অনেক সমস্যার সমাধান সম্ভব। নতুন মানসিকতা উন্মোচন করছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। হাজার কোটি লুটপাটের অভিযোগে ১৭২টি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য চেয়ে পিডিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে দুদক। অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে প্রকল্প পাস, ভুয়া প্রকল্প ও সরকারি জমি দখলের নামে হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও তার ঘনিষ্ঠরা। সবকিছুর ভিতরে কিন্তু প্রচুর অর্থের ব্যাপার আছে। আমাদের কিন্তু একটা দীর্ঘ সময় চলে যায় এই অর্থ যোগান করতে গিয়ে। অভিযোগ আছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে হরিলুট করেছে বেসরকারি কোম্পানিগুলো। শেখ হাসিনার 3 মেয়াদে বিদ্যুৎ খাতে মোট ব্যয় ছিল $2,830 কোটি। টাকার অঙ্কে যা 4.5 কোটি। দুর্নীতি দমন কমিশনের অভিযোগ বলছে, কেবল ক্যাপাসিটি চার্জই দেওয়া হয়েছে 1 লাখ কোটি টাকা। এর বাইরে ভারতের আদানির সঙ্গে চুক্তিতেও শুল্ক ও কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে প্রায় $40 কোটি কর পাওয়া থেকে বঞ্চিত হয়েছে সরকার। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং অন্যান্যদের বিরুদ্ধে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ঘুষ গ্রহণ, স্বজনপ্রীতি ও অন্যান্য সুযোগ সুবিধার মাধ্যমে প্রকল্প পাশ করানো। সেই ধারাবাহিকতায় 172টি বিদ্যুৎ কেন্দ্রের 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিল পরিশোধ, বকেয়া, চুক্তিসহ সব ধরনের নথি তলব করে পিডিবিকে সম্প্রতি চিঠি দিয়েছে দুদক। অদ্যাবধি যেসব বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি সম্পাদিত হয়েছে সেসব পাওয়ার পারচেস এগ্রিমেন্ট, ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট সহ সম্পাদিত অন্যান্য সকল চুক্তি ও চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বোর্ডের অনুমোদনের কপি, বিদ্যুৎ কেন্দ্রগুলোর অনুকূলে অদ্যাবধি পরিশোধিত বিল ও বকেয়া বিল সংক্রান্ত তথ্যাদি, এছাড়া অনুসন্ধানকালে চাহিত অন্যান্য সকল রেকর্ডপত্র চাওয়া হয়েছে। অভিযোগ আছে, বিনা দরপত্রে প্রতিযোগিতা ছাড়াই এসব বিদ্যুৎ কেন্দ্রের বড় অংশই পেয়েছেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবে শহীদ অজ্ঞাত 8 জনের মরদেহের পরিচয় শনাক্তের সহায়তায় আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তথ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। জুলাই বিপ্লবের পর 81 বেওয়ারিশ মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে ঢাকা মেডিকেলে পোস্টমর্টেম শেষে রায়ের বাজার বধ্যভূমি কবরস্থানে দাফন করা হয়। সেখানে 8 জনের মরদেহ জুলাই বিপ্লবের শহীদদের বলে অনুসন্ধান করে নিশ্চিত হয় তদন্ত সংস্থা। মরদেহগুলোর পরিচয় শনাক্ত না হয় তদন্তের স্বার্থে পরিচয় উদ্ধার করা প্রয়োজন। মরদেহগুলোর বয়স, শারীরিক বৈশিষ্ট্য, ধর্ম, পোশাক, আঘাতের ধরন, মরদেহ প্রাপ্তিস্থান বিষয়ক তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া হয়েছে।
ব্যাটারি চালিত অটো রিকশা এখন গলার কাটা। সড়কে চলতে দিলে বিপদের শঙ্কা, আবার নির্দেশ দিয়ে বন্ধও করা যাচ্ছে না। জনবহুল নগরে সাধারণের চলাচলের জন্য বিকল্পও তৈরি হয়নি। এই অবস্থায় ব্যাটারি চালিত অটোরিকশা ত্রুটিমুক্ত করে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও বিষয়টিকে আত্মঘাতী বলছেন বিশেষজ্ঞরা। আরিফুর রহমানের সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। দম ফেলার ফুরসত নেই। পুরনো প্যাডেল রিকশা ভেঙে চলছে ব্যাটারি রিকশায় রূপান্তরের কাজ। সমানতালে চলছে চীন থেকে আমদানি করা খুচরা যন্ত্রাংশ দিয়ে নতুন অটো রিকশা তৈরি। রাজধানীর হাজারীবাগের বউবাজারে এই গ্যারেজে কাজ করেন 28 শ্রমিক। একদিনে তারা পুরনো প্যাডেলের অন্তত 30টি রিকশাকে রূপ দেন বাংলার টেসলা খ্যাত অটো রিকশায়। বউবাজারের 2 কিলোমিটারের মধ্যে এরকম গ্যারেজ অন্তত 20টি। এখান থেকে তৈরি শতাধিক রিকশা প্রতিদিন নামছে রাজধানীর অলিগলিতে। ব্যাটারি চালিত অটোরিকশা চালানোয় পরিশ্রম একেবারেই কম, আয়ও কয়েক গুণ বেশি। তাই প্যাডেলের রিকশা ছেড়ে এসব ব্যাটারি চালিত অটোরিকশাকেই বেছে নিচ্ছেন চালকরা। আর খুব অল্প সময়ে দ্রুততার সাথে গন্তব্যে পৌঁছানো যায় বলে ঝুঁকি জেনেও এসব অটোরিকশাকেই চলাচলের বাহন হিসেবে ব্যবহার করছেন যাত্রীরাও। ফলে যেটি হয়েছে, জ্যামিতিক হারে বেড়েছে রাজধানীতে এই যন্ত্রযানের সংখ্যা। আমার বাংলা রিক্সা উঠেই না, ডাকতেছি মামা আয়েন, তাও উঠতেছে না। বাধ্যগত এখন অটো চালাইতেছি। চাকরি করতাম, তারপর আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম। অ্যাক্সিডেন্ট করার পরে আমার তো অন্য কিছু কাজ করার মতো সামর্থ্য নেই, যাকে আমি অটো রিক্সা চালাই দেবো বাধ্যমূলক। অল্প পথের জন্য ভাড়া কম লাগে, এই জন্য আমরা অটো রিক্সাতে উঠি। আর এইদিকে তো বাস চলাচল করে না। রাজধানীতে এরকম অটোরিকশার সংখ্যা কত জানে না 2 সিটি কর্পোরেশন। তবে রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের হিসাবে 2024 সাল পর্যন্ত এই সংখ্যা ছিল 12 লাখ, আর 5 আগস্টের পর বেড়েছে 30%। দৈনিক 400 টাকা জমা ধরে বছরে লেনদেন 21,000 কোটি টাকা। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার, বিকল্প যানবাহনের ব্যবস্থা করা দরকার। এই দুটো জায়গাতে চিহ্নিত করে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাছাড়া উচ্ছেদের মধ্য দিয়ে যদি এটাকে নিয়ন্ত্রণ করতে চায়, এটাও আমি মনে করি সরকারের জন্য ভুল সিদ্ধান্ত হতে পারে। পরিস্থিতি যখন তখন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের একটি দলের তৈরি করা নতুন মডেলের অটোরিকশার লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা অনুমোদন দিব, নাম্বার প্লেট দিব, কিন্তু কন্ডিশন আছে। নাম্বার 1 কন্ডিশন হচ্ছে যেই বাহনটা নিয়ে রাস্তায় নামা হবে সেটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। একটি ভোটার আইডি কার্ডের এগেইনস্টে একটা রিকশা দেওয়া হবে, অতিরিক্ত কোনো রিকশায় অনুমোদন দেওয়া হবে না। কি থাকবে নতুন মডেলের এই অটোরিকশায়? বিশেষজ্ঞরা জানালেন, এতে হাইড্রোলিক ব্রেক সহ 16 ধরনের বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা অনেকটাই নিশ্চিত করবে নিরাপত্তা। মোস্ট অফ দ্য ভেহিকেলে পৃথিবীতে এখন আর মেকানিক্যাল ব্রেক ইউজ হয় না। সো আমরা মোস্ট অফ দ্য ভেহিকেলে যেটা ইউজ হয় সেই ধরনের হাইড্রোলিক ব্রেক সিস্টেম 3 চাকায় ইন্ট্রোডিউস করেছি, যার ফলে আমরা আশা করি যে আগের তুলনায় অনেক ভালো আমরা ব্রেকিং পারফরমেন্সটা পাবো। তবে এই সিদ্ধান্তকে মন্থর গতির ঢাকার জন্য আত্মঘাতী বলছেন পরিবহন বিশেষজ্ঞ শামসুল হক। এই সরকার যদি আগের সরকারের মতো এই ধরনের ডিসিশন নিয়ে ঢাকাকে আরও বেশি বিশৃঙ্খল করে এবং স্বপ্ন দেখে আমরা যতটা রেজিস্ট্রেশন দিব ততটাই চলবে, তাহলে আকাশ কুসুম চিন্তা করছে বলতে হবে। যত দ্রুত সম্ভব এই সরকার বাস রুট ফ্র্যাঞ্চাইজটা বিকল্প হিসাবে জনগণের সামনে দিক। ঢাকার উত্তর সিটিতে অনুমোদন আছে 30,162 রিকশার, আর দক্ষিণে এই সংখ্যা 1,90,217টি। আরিফুর রহমান, সবুজ, যমুনা নিউজ, ঢাকা। পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ প্রধান করে র্যাব পুনর্গঠনে 5 সদস্যের কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। সোমবার বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণ অপারেশনে গেলে মারণাস্ত্রের দরকার নেই, তাই পুলিশ মারণাস্ত্র ব্যবহার করতে পারবে না, তাদের কাছে রাইফেল থাকবে। মারণাস্ত্র থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN সদস্যদের হাতে, কেননা তাদের কাজ অন্যান্য পুলিশ সদস্যদের থেকে একটু ভিন্ন। জাহাঙ্গীর আলম জানান, সভায় র্যাব কিভাবে পুনর্গঠন হবে, এই নাম থাকবে কিনা এসব
বিষয়ে আলোচনা হয়েছে। সেই সাথে র্যাবের এই পোশাক থাকবে কিনা এবং এই ফোর্স থাকবে কিনা সেই ইস্যুতেও কথা হয়েছে। এসব নির্ধারণে 5 সদস্যের এই কমিটি করা হয়েছে। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। রাজধানীর শেওড়াপাড়ায় 2 বোনকে খুনের ঘটনায় জড়িত তাদেরই আপন বোনের ছেলে গোলাম রাব্বানী খান তাজ নামের ওই কিশোরকে ঝালকাঠি থেকে আটক করা হয়েছে। পুলিশ জানায় সাইকেল কেনার টাকা না পেয়ে খালার বাসা থেকে টাকা চুরি করে ধরা পড়ে। চুরির ঘটনা খালা সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে ক্ষিপ্ত হয়ে ওঠে গোলাম রাব্বানী। পরে বাসায় থাকা 2 খালাকে ছুরিকাঘাত করে সে। মৃত্যু নিশ্চিতে শিলপাটা দিয়ে তাদের মাথা থেতলে দেয় ওই কিশোর। পশ্চিম শেওড়াপাড়ার এই বাসাতেই শুক্রবার কুপিয়ে হত্যা করা হয় 2 বোন মরিয়ম এবং সুফিয়াকে। এ ঘটনায় থানায় মামলা করে নিহতের পরিবার। খুনের পরপরই তদন্তে নামে পুলিশ। বাড়ির সিসি ক্যামেরায় দেখা যায় ওই দিন বেলা 12টা 47 মিনিটে ওই বিল্ডিংয়ে প্রবেশ করে এক কিশোর। বের হয় ঠিক 1.5 ঘন্টা পর। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার বিশ্লেষণের পর ঝালকাঠি থেকে গ্রেফতার করা হয় ওই কিশোরকে। পুলিশ জানায় গ্রেফতার কিশোর নিহত 2 জনের ছোট বোনের ছেলে। সাইকেল কিনতে খালার আলমারি থেকে 3000 টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় ছুরিকাঘাতে খুন করে 2 খালাকে। বাইসাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে তার খালার বাসায় আসে এবং সাইকেলের দাম 3000 টাকা। সে তার খালার লিভিং রুমে ঢুকে সেখান থেকে খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়ে। তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে। পুলিশ জানায় ঘটনার পর থেকে স্বাভাবিক ছিল ওই কিশোর। পুরো হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিতে ভুল তথ্য দেয় পুলিশকে। পরিবারের এক ব্যক্তির অস্বাভাবিক আচরণ আমাদের দৃষ্টিগোচরে আসে। অর্থাৎ আমরা যখন তদন্ত কার্যক্রম করি, জিজ্ঞাসাবাদ করি, তখন মনে হচ্ছে উক্ত ব্যক্তি পুলিশি কার্যক্রমের উপর বিশেষ নজরদারি রাখছেন। অর্থাৎ পুলিশ কখন কাকে কি জিজ্ঞাসা করছেন, কোথায় যাচ্ছেন, কোন আলামত সংগ্রহ করছেন, সে বিষয়ের দিকে তার বিশেষ দৃষ্টি ছিল। মামলাটির সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। এই ঘটনায় আতঙ্ক কাটেনি প্রতিবেশী ও পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দাদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার আমলে বাংলাদেশের সাংবাদিকতা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তার তদন্ত করতে জাতিসংঘ কার্যালয়কে চিঠি দেওয়া হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ডিআরইউতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে একথা জানান তিনি। বলেন, ভারতে বাংলাদেশের কিছু গণমাধ্যমকে নিষিদ্ধ করা হলেও এই দেশ থেকে ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে তেমন পদক্ষেপ নেওয়া হবে না। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদন সরকার প্রভাবিত করেনি বলেও জানান প্রেস সচিব। ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মিট দ্য রিপোর্টার্স। অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে অন্যান্য অধিকারের সাথে খর্ব করা হয়েছিল সাংবাদিকতাও। এ ব্যাপারে জানতে জাতিসংঘের সহায়তা চায় সরকার। এ সময় আওয়ামী লীগ ইস্যুতে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার খর্ব করার দায়ে নিষিদ্ধ করা হয়েছে দলটি। পুরো বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে। আপনি দেখেছেন কোথাও কোনো প্রোটেস্ট হতে? পুরো ইউনিভার্সাল একটা সাপোর্ট আছে। শেয়ার মার্কেট নিয়ে প্রশ্নেরও জবাব দেন প্রেস সচিব। জানান, বর্তমান সরকার বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কাজ করছে। শেয়ার মার্কেটটা যাতে ডাকাতদের আড্ডাখানা না হয়, এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন তাদের সবার ইন্টারেস্টটা যাতে প্রোটেক্ট হয়। এমন যেন ব্যবস্থা না হয় যে আমি এক ডাকাতকে সরিয়ে আর এক ডাকাতকে আনলাম। ভারতে বাংলাদেশের গণমাধ্যম নিষিদ্ধ করাকে নেককারজনক বলে মন্তব্য করেন শফিকুল আলম। বলেন, দেশটির সত্য মেনে নেয়ার মানসিকতা নেই। যাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের অনেকেই বাংলাদেশে এরা খুবই রেসপেক্টেড নিউজ পেপার বা ওয়েবসাইট বা টিভি স্টেশন। আমরা পাল্টা অ্যাকশনে যাব কিনা, আমাদের কোনো ইচ্ছা নাই পাল্টা অ্যাকশনে। তাতে হবে কি, তাদের অ্যাকশনটাকে লেজিটিমাইজ করা হবে। ইন্ডিয়ার টিভি সত্যিকার অর্থে মানুষের কাছে তামাশা বিক্রি করেন প্রতিদিন। মনে হচ্ছে যে ওই আগেকার ইন্ডিয়ার জি টিভিতে যে নাটকের অপেরা যেগুলো দেখি সেগুলোরই একটা খণ্ডিত অংশ ওদের টিভিতে দেখা যায়। প্রেস সচিব বলেন, গ্রামীণ এমপ্লয়মেন্ট, গ্রামীণ ইউনিভার্সিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান উপদেষ্টার কোনো শেয়ার বা সম্পদ নেই। উনি এগুলোর ওন করেন কিনা একটা আমার জানা মতে ওনার কোনো পার্সোনাল প্রপার্টি নাই।
সংবাদপত্র দখল কিংবা এর মালিকানা পরিবর্তনের ঘটনায় জটিলতা দেখা দিলে সরকারের বদলে সাংবাদিক ইউনিয়নকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন প্রেস সচিব। সবাই আমরা চাই যাতে আমাদের একটা প্ল্যাটফর্মে আমাদের ভয়েসটা রেজ হোক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ওসি ও 5 পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়েছেন। দুপুরে শহরের শায়েস্তানগর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বহুলা ও শায়েস্তানগর এলাকার 2 অটোরিকশা চালক মধ্যে যাত্রী ওঠানো নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে 2 এলাকার বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ সহ উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়। সদর মডেল থানার ওসি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পার্বত্য জেলায় স্বায়ত্তশাসন এবং আঞ্চলিক দলগুলোকে নিবন্ধন দেওয়ার ব্যাপারে ইউপিডিএফ এর প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাঙামাটিতে। মিছিল সমাবেশ করেন বিভিন্ন সংগঠন ও সব শ্রেণী পেশার মানুষ। স্বায়ত্তশাসনের প্রস্তাব পাহাড়কে বিচ্ছিন্ন করা এবং দেশের নিরাপত্তার প্রতি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। সকালে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে বের করা বিক্ষোভ মিছিল বনরূপা সিএনজি স্টেশনে গিয়ে শেষ হয়। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা পাহাড়ে পূর্ণ স্বায়ত্তশাসন দেয়া এবং আঞ্চলিক দলগুলোকে নিবন্ধন দেয়ার যে প্রস্তাব দিয়েছেন তা অযৌক্তিক। 3 পার্বত্য জেলা একটা আলাদা একটা দেশ করার জন্য পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এটা করতেছে। স্বায়ত্তশাসনের নামে এই 3 পার্বত্য জেলাকে আলাদা করার জন্য ষড়যন্ত্র করতেছে। আমরা এই প্রতিবাদ এখানে আছি। পাহাড়ি সন্ত্রাস আমরা নির্মূল করতে চাই। আমরা চাই দেশের শান্তি, আমরা চাই দেশের নিরাপদ। ইউপিডিএফ এর প্রস্তাব দেশের নিরাপত্তা ও শান্তির প্রতি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। এই অঞ্চলে স্বায়ত্তশাসনের নাম করে ভারতীয় আগ্রাসন শক্তি ইসরায়েলের মুসাদ তারা এসে এখানে আশ্রয় নিয়ে আমাদের টোটাল 56,000 বর্গমাইলের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে। এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। স্বায়ত্তশাসনের নামে পাহাড়ি আঞ্চলিক দলগুলো পাহাড়কে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ করে স্থানীয়রা এসব সংগঠনের সন্ত্রাস চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করা, পার্বত্য চট্টগ্রামে চাকমা ছাড়া অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে তাদেরকে নিম্নমাপে এক কোণঠাসা করে রাখার একটি পরিকল্পনা। আল আমিন শিকদার, যমুনা নিউজ। যুদ্ধবিরতির জন্য কখনো অনুরোধ জানায়নি পাকিস্তান, কাপুরুষের মতো হামলা চালিয়ে নিজেরাই আবার মীমাংসার অনুরোধ জানিয়েছে ভারত, এমন দাবি পাকিস্তানের সামরিক মুখপাত্রের। অন্যদিকে অপারেশন সিন্দুর নিয়ে সফলতার দাবি করেছে নয়াদিল্লি। পাকিস্তানের সাথে লড়াইয়ে রাফাল ফাইটার জেট ধ্বংসের বিষয়ে মুখ খুললেও তা কৌশলে এড়িয়ে যায় ভারত। রোববার যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ব্রিফিং করে ভারত পাকিস্তান 2 দেশই। এতে আবারও পাল্টাপাল্টি শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে 2 প্রতিবেশী। ইসলামাবাদের দাবি, পাকিস্তানের সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি, কেউ তা অমান্যের চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানায়। সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে 200% নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমাদের সেনারা এলওসিতে যুদ্ধবিরতি মেনে চলছে। আমরা পেশাদারিত্বের সাথে কাজ করি এবং নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকারের নির্দেশনা মেনে চলি। আমরা শান্তিপ্রিয় জাতি, তবে কোনো আগ্রাসন হলে তার জবাবও দেব। সংবাদ সম্মেলনে 2 দেশের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। পাকিস্তান নেভার রিকোয়েস্টেড। খুব স্পষ্ট করেই বলতে চাই, পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির অনুরোধ জানায়নি। আসল ঘটনা হলো 6 ও 7 মে তারা কাপুরুষের মতো হামলা চালিয়ে নিজেরাই আবার মীমাংসার অনুরোধ জানিয়েছিল। উপযুক্ত জবাব দেওয়ার পরই তাদের সাথে যোগাযোগ করব বলে আমরা সাফ জানিয়ে দিই। ধ্বংস হওয়া রাফাল ফাইটার জেট নিয়ে অবশেষে মুখ খুলেছে ভারত। বিষয়টি অস্বীকার না করলেও তা কৌশলে এড়িয়ে যান এয়ার মার্শাল একে ভারতী। ক্ষয়ক্ষতির তথ্য না দিলেও নয়াদিল্লির দাবি সফল হয়েছে অপারেশন সিন্দুর।
ক্ষয়ক্ষতি এই লড়াইয়ের অংশ। যে প্রশ্নটা করা উচিত তা হলো আমরা কি লক্ষ্য পূরণ করতে পেরেছি। উত্তর হলো হ্যাঁ। এই মুহূর্তে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা পূরণ হয়েছে, পাইলটরাও ঘরে ফিরেছে। আমরা সফল হয়েছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেনাপ্রধান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো চেষ্টার উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা তিনি আমাদের দিয়েছেন। টানা 4 দিনের সরাসরি সংঘাতের পর বাড়ি ফিরতে শুরু করেছে নিয়ন্ত্রণ রেখার দুই পারের বাসিন্দারা। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।